গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আজকে ব্রেকফাস্ট করতে করতে ব্লগটা শুরু করেছি। তো ব্রেকফাস্টে কী ছিল আজকে? ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার আর হচ্ছে ডিম সেদ্ধ। তো দেখা যাচ্ছে না, কারণ ওর বাবার পেছনে ক্যামেরাটা সেট ছিল আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার একটু আধটু হয়তো ভুল হয় বা অনেকটাই ভুল হয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। আমার সাথে থেকে অনেক দিন ধরে চেষ্টা করছি চ্যানেলটাকে দাঁড় করানোর, একটু একটু করে। মাঝে মাঝে হয় বেশ ভালোই হয় ভিউজ, মাঝে মাঝে ভিউজ কমে যায়, সব কিছু মিলিয়ে চলছে। এখন আমার এটা ভালো লাগায় হয়ে গেছে পরিণত, তার জন্য আমি ব্লগ পোস্ট করি। আমি প্রফেশনালি ব্লগ এখনও করি না, বা আমি প্রফেশনাল ব্লগারও নই, তাই হয়তো ভিডিও সবসময় সব জায়গা থেকে সেট করতে পারি না ঠিকভাবে, ক্যামেরা সেট হয় না, তার জন্য হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হয়, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এখানে ব্ল্যাক কফি তো মাস্ট, কারণ সকালবেলা উঠে ব্ল্যাক কফি খাবো না সেটা হতেই পারে না, ব্ল্যাক কফি মাস্ট। খুব রেয়ার ডে আছে যেদিন আমি ব্ল্যাক কফি স্কিপ করি। আর এদিকে মেয়ে ছিল, আমি ছিলাম, ওর বাবা ছিল। রায়ান একই ব্রেকফাস্ট যেটা আমরা করছি সেটা নিয়ে টিফিন চলে গেছিলো স্কুলে। আর পরের দিন কি টিফিন দেবো সেই নিয়ে আলোচনা চলছিল, কারণ এটা একটা মারাত্মক হেডেক। আর খাওয়ার টেবিলে বসেই আমাদের সময় হয় যখন আমরা সবাই একসাথে থাকি, বা একজন মিসিং থাকে, তিনজন থাকি, এরকমভাবে আমরা নানান রকমের গল্প গুজব আড্ডা এগুলো করি। না হলে তো প্রত্যেকের মতো ব্যস্ত লাইফ লিড করি আর কি সবাই। এরকমও হয় হয়তো আমি ঘুমিয়ে পড়ি, তারপর বাবা রাত্রেবেলা বাড়িতে ঢোকে, বহুদিন এরকম হয়। তো যাই হোক, কী আর করা যাবে, সবার ব্যস্ততার মাঝখানেই সবারই দিন কাটে, আমাদেরও তাই কাটছে। সকালবেলা উঠে আমার যা যা রুটিন থাকে, যদি কখনো ডিটক্স ওয়াটার থাকে সেটা খাই, থাইরয়েডের ওষুধ খাই, তারপর মাস্ট যেটা করতেই হবে সেটা হচ্ছে জিম। খুব রেয়ার ডে আছে যেদিন আমি স্কিপ করি, হয়তো শনি রবি সোমটা আমি স্কিপ করি, মানে কোনো সপ্তাহে কোনো দিনই করি না। আর না হলে মাসে যে প্রবলেম থাকে মেয়েদের, সেই প্রবলেম থাকলে অনেক সময় স্কিপ হয়, আদারওয়াইজ আমি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করি। তো যাই হোক, এই জিম টিম করে আমি বিধ্বস্ত হয়ে ওর বাবাকে বললাম ভীষণ খিদে পেয়ে গেছে, তো খেতে বসেছিলাম। এবার আমি এগুলো কাজবাজ সেরে, হয়তো আমি স্নানও করে নিয়েছিলাম, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না আমি স্নান করেছিলাম কি না। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি স্নানও করে নিয়েছিলাম, কারণ যখন আমি নাইটিটা পরি ব্রেকফাস্টে বসেছি, তার মানে আমার স্নানও হয়ে গিয়েছিল। আর ওই যে আরেকজন চলে এসেছে স্কুল থেকে, এখন আন্টি বাড়িতে থাকে, তো এখন আরেকজন মাস্ট। আর আমার দেখো, দেখতে পাচ্ছ এই যে শুরু হলো বামটা লাগানো, এই বাম নিয়ে সারাটা দিন আমার আজকে কেটে গেছে। এত মাথা ধরেছিল যে বলবার মতো না, মানে আমি ভাবতে পারিনি আমার বাড়িতে থেকে এই রকমভাবে মাথাটা ধরে যাবে। তো যাই হোক, মাম ছিল, রায়ান ছিল, টিপে দিয়েছিল। ভেবেছিলাম হয়তো টিপে দিলে এবারের মতো আমি রেহাই পেয়ে যাব, প্রত্যেকবারই তাই ভাবি, যেন ওষুধ খেতে না হয়, কিন্তু এবার কোনোভাবে আমি আর পারিনি ওষুধ না খেয়ে। তোমরা গোটা দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কী লেভেলে আমি মানে মাথার যন্ত্রণায় কষ্ট পেয়েছি, চেষ্টা করেছি যেন ওষুধ খেতে না হয়, তাও আমাকে ওষুধ খেতে হয়েছে রাত্রেবেলা গিয়ে। কিছু করার নেই, যাদের মাইগ্রেন আছে তাদের এটা সঙ্গে নিয়েই চলতে হয়। সব সময় তো সব জিনিস আর নিজের মনের মতো বা নিজের ইচ্ছে মতো হয় না, ওপরওয়ালা যতটুকু যেদিন লিখে রাখবে ততটুকু সেদিন সেভাবেই হবে, প্রত্যেকের ক্ষেত্রেই তাই আমার ক্ষেত্রেও তাই। তো এইদিকে আমি স্বর্ণা পুচকু তিনজনে মিলে গল্প করছিলাম। আমার বেশ কিছু কাজ ছিল রায়ানকে নিয়ে, কিন্তু আজকে সেটা স্কিপ করতে হয়েছে, কারণ আমার মাথার যন্ত্রণার জন্য আমি রায়ানকে নিয়ে আজকে বেরোতেই পারিনি। যে জন্য আমার বাড়িতে থাকা, সেই কাজটা আজকে আমার মাথার যন্ত্রণার জন্য আমাকে স্কিপ করতে হয়েছে। কিছু করার নেই, কী করব। তো যাই হোক, এখানে বারবারই আমাকেই দেখা যাচ্ছিলো, পুচকুকে দেখা যাচ্ছিলো না। পুচকু আমাকে বলছিল দেখো আন্টি আমি বড় হয়ে গেছি, আমার পাটা দেখো। পুচকু এরকমভাবে আর কি দেখাচ্ছিলো। আর আমরা গল্পই করছিলাম, আমি আর স্বর্ণার। আমার মানে মুডটা খিচিয়েছিল, মাথার যন্ত্রণা করলে না তখন আর কিছু ভালো লাগে না। আর দিদি তো রান্না করে দিয়ে সকালবেলা চলে গেছে, আর এখন সত্যি কথা বলতে দিদি রান্নাটার দায়িত্বটা পুরোটা নিয়ে নেওয়াতে না এখন রান্না করতে আর একেবারেই খুব একটা ভালো লাগে না। একাজ সময় ঢুকি রান্না করে, আর গরমটাতে তো একদমই না। তবে রান্না করতে আগে খুব ভালোবাসতাম, এখনও ভালো লাগে না বললে ভুল বললাম, ভালো লাগে, বাট এখন আর ইচ্ছেটা চলে গেছে আর কি, মানে ওই আর কি ল্যাথার্জি লাগে, সব কিছুতে ল্যাথার্জি। তো আমার বর এতক্ষণ পুজো দিয়েছিল ঠাকুর ঘরে, তো আজকে আর ও বেরোবে না, ও একেবারে
বিকেলবেলা বেরোবে, কিন্তু আমাকেই বেরোতে হতো রায়ানকে নিয়ে, কারণ যেখানে রায়ানকে নিয়ে যেতে হতো সেই জায়গাটা আবার ওর বাবা চেনে না। তো যাই হোক, কিছু করার নেই, আমার শরীর খারাপের জন্য স্কিপ হয়ে যাবে, কারণ রায়ান স্কুল থেকে এলেই ওকে নিয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু আলটিমেটলি বেরোতে পারিনি আমার এই মাথার যন্ত্রণার জন্য। ক্লাস 8 থেকে আমি এই মাথার যন্ত্রণায় ভুগছি। মানে ক্লাস 8-এর আমার মনে পড়ে হাফ ইয়ারলি পরীক্ষা, একদিন রাত্রেবেলা মানে সন্ধেবেলা হঠাৎ করে অসহ্য মাথার যন্ত্রণা, মানে অসহ্য, জীবনে এরকম মাথার যন্ত্রণা কখনো ফিল করিনি। কেন হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, কেন হচ্ছে এরকম মাথার যন্ত্রণা। তো মা তো মাইগ্রেনের পেশেন্ট, মার সাইনাস আছে, আমার নিজের দাদাভাইয়ের সাইনাস আছে, তো বাপিনের সাইনাস আছে, তো তিনজনেরই যেহেতু ছিল, তো বাপিন তখন দেরি না করেই আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো, সমস্ত টেস্ট করিয়েছিল, সিটি স্ক্যান হয়েছিল মাথার, তো সমস্ত কিছু হওয়ার পর ধরা পড়েছিল আমার মাইগ্রেন সাইনাস দুটোই আছে, খুব বাজেভাবে আছে। তারপর তো ভেরি রিসেন্ট যখন রায়ান হয় তখন তো আমার নাকের হাড়টা পুরো ব্যাকা, আমাকে সেটাও ঠিক করতে বলেছিল। তো সব কিছু মিলিয়ে এমনভাবে জগা খিচুড়ি পেকে রয়েছে যে আমার মাথার ব্যথাটা আমার খুব স্বাভাবিক, বেশি স্ট্রেস, প্রচণ্ড আলো, সাউন্ড, প্রচণ্ড টেনশন, নানান দিক থেকে ধরবেই মাথা। তো যাই হোক, আমরা ওইটুকু সময় গল্প করলাম, রায়ান স্কুল থেকে চলে এলো, মাম স্নান করলো, সবটাই দেখলে, দেখার পর ওর বাবা বললো তুমি একটু খেয়ে নাও, আমার পেটটা অলরেডি তখন গোড়ানো স্টার্ট হয়ে গেছিলো, এত মাথার যন্ত্রণা করছিল। আমি বললাম ঠিক আছে। আর ওইদিকে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বলবার মতো না। ওইদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে কিন্তু খুব গরম ছিল, দেখতেই পাচ্ছ এসির পয়েন্ট আলো ধরছে, তার মানে কি এসি চলছিল, তখন হয়তো খানিকক্ষণ আগে বন্ধ করেছি। আর আমাদের ঘরটা দোতলায়, বাট তাও এত গরম হয়ে যায় না, আমি ভাবতে পারিনি কখনো দোতলার ফ্ল্যাটও এত গরম হতে পারে। মানে এই ফ্ল্যাটে আসার পর থেকে আমার মনে হয় গরমটা আরও বেড়ে গেছে। যখন ওই ফ্ল্যাটে থাকতাম তিনতলায়, ঠিক আছে গরম ভাবতাম এসি লাগবে, কিন্তু এই ফ্ল্যাটটায় আমি ভেবেছিলাম ডাইনিংয়ে আমার কখনো এসিই লাগবে না, কিন্তু এতটাই গরম বেড়ে গেছে যে এখানেও এসি লাগে। তো যাই হোক, তারপরে শুয়েই ছিলাম, ঘুম ভাঙার পর রায়ানকে বললাম রায়ান অসহ্য ঘাড় দিয়ে মাথা দিয়ে ব্যথা করছে, তুই আমাকে একটু বামটা লাগিয়ে দিবি? তো রায়ান বলল দিচ্ছি। তো রায়ান আর রায়ানের বাবা নিচে শুয়েছিল, মাম সোফায় কতক্ষণ পড়েছে, আমাকে ঘাড় টিপেও দিয়েছে খানিকক্ষণ, ওরাই ক্যামেরা করেছে, আমি আর কিছুই করিনি, কারণ কিছু করা বলা কিছুর মতোই আমার ইচ্ছে করছিল না। তো সবটাই ওটা রায়ান আর মাম করেছে। তো মাম যখন নিজে টিপে দিয়েছিল তখন হয়তো ক্যামেরাটা অন করেনি, যখন রায়ান টিপে দিয়েছিল তখন হয়তো রায়ানকে বলেছে ক্যামেরাটা অন করে নিতে। যাই হোক, এভাবেই হয়েছে। তো বাম লাগিয়ে আমি রাত্রির অবধি এভাবে টেনেছি, কারণ আমার মাথা ব্যথার একটা সমস্যা সেটা হচ্ছে, আমি জানি না তোমাদের হয় কি না, মাইগ্রেনের ব্যথা যখন ওঠে ওষুধ আমি যখন তখন খেলে মাথা ব্যথা কমাতে পারি না, আমার কন্টিনিউয়াসলি মাথা ধরতেই থাকবে। একমাত্র রাত্রেবেলা পুরো নিস্তব্ধ করে ঘর অন্ধকার করে ওষুধ খেলে তবে গিয়ে হয়তো আমার পরের দিন সকালটাও ডিপ চলতে থাকে, তারপরে গিয়ে হয়তো খানিকটা আমি রিল্যাক্স ফিল করি আস্তে ধীরে। অনেক সময় এটা বিকেলও গড়িয়ে যায় পরের দিন পুরোপুরি ঠিক হতে। তো যাই হোক, এভাবে মাথা ব্যথা করছিল, চোখে ব্যথা করছিল। তারপর রায়ানকে বললাম রায়ান, ওই যে রায়ানকে বলছিলাম এখানটা টিপে দে রায়ান কোনো, রায়ান আমার চোখটাও দেখতো, রায়ান চোখটাও দেখলো, আমার চোখটা দেখলো আমার ডান চোখে আঞ্জনিও উঠছে। খানিকটা আমার দোষেই হয়েছে, অ্যারো বলে একটা গেম ডাউনলোড করেছি, খুব খেলা পড়ছিল, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় চশমা পরে খেলছি, তারপরেও চোখের ওপর হয়তো বেশি স্ট্রেংথ পড়ে গেছে, বেশি হয়তো ফোন ঘাটা হয়ে গেছে, যার জন্য কোনোভাবেই মানে মাথা ব্যথাটাতে এবার আমি ওষুধ না খেয়ে আর আটকাতে পারলাম না। নিজের দোষও খানিকটা বলতে পারো, কী আর করবো, কিছু করার নেই। এইভাবেই শুয়েছিলাম আর রায়ান মাথা টিপে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমার মাথা ব্যথা হলে আমার নিজের তো একটা অশান্তি, আমার বাড়িতে আমার ছেলেমেয়েরও অশান্তি, কারণ আমার মাথা কেউ টিপে না দিলে না আমার মাথা যন্ত্রণাটা কমে না। আমার মায়ের মাইগ্রেন ছিল, কিন্তু মাকে কখনো দেখিনি কেউ মায়ের মাথা টিপে দিত, মায়ের নাকি মাথায় হাত দিলে অস্বস্তি হতো, কিন্তু আমার যে কেন মাথা টিপে না দিলে কেউ অস্বস্তি হয় আমি জানি না। সবসময় কি কাউকে পাওয়া যায়, ওদেরও তো পড়াশোনা আছে, কিন্তু তারপরেও আমি যখন মাথা ব্যথায় পড়ে যাই না, তখন আমি ওদের পড়াশোনাটাও ভুলে যাই, তখন মনে হয় আমাকে কেউ এসে মাথাটা টিপে দিক।
এরকম মনে হতে থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘাড় দিয়ে একটা পাশ দিয়ে ধরে, কখনো কোনো সময় শুধু ঘাড় দিয়ে মাথার পেছনটা, কখনো কখনো সময় একটা চোখ দিয়ে। উফ, আর কি বলবো, কত রকম ডেসক্রিপশন দেবো মাইগ্রেনের। যাদের মাইগ্রেন আছে আমার থেকে ভালো সবাই জানবে কম বেশি করে। যাই হোক, এদিকে আমি ওইদিকে বাম লাগিয়ে বললাম তোরা পড়তে বস গিয়ে একটু। রায়ান এদিকে এসে মাম পড়ছিল, মামের এখানে ভিডিওটা করে দিয়ে গেছে, আমি কিন্তু কিছুই বলিনি। রায়ান আর মামি সম্পূর্ণ সেদিনে কোথায় কোথায় কী ভিডিও করতে হবে না করতে হবে ওরাই করেছে। বামটা লাগানো পর, মানে বামটা খুব স্ট্রং বাম, এটা স্বর্ণার বাম, স্বর্ণার ঘর থেকে নিয়ে এসেছিলাম। বেশ খানিকক্ষণ আমার মাথা ব্যথাটা ঠিক ছিল, কিন্তু সংসারের কাজ তো করে তো একটু রাখতেই হবে, নাহলে তো পরের দিন জমে যাওয়া মানে পরের দিনের কাজ আগের দিনের কাজ সব একসাথে কাজের চাপ পড়ে যায়। তো আমি বললাম বামটা লাগানোর পর একটু ভালো লাগছে, ঠিক আছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি আগে, কারণ না জামা কাপড়গুলো ভাঁজ করা একটা বড় কাজ। আর যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তোমাদেরকে দেখালাম, তো ওই জন্য জামা কাপড়গুলো সব বাইরেই আমি ঘরেই দিয়ে দিয়েছিলাম বাইরে থেকে তুলে। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর রায়ানকে বললাম রায়ান তুই একটু বালিশ ঠালিশ চাদর ঠাদরগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে আয়, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি, সাথে সাথে জামা কাপড়গুলো জায়গায় গুছিয়ে রেখে দিয়ে। সেটা অবশ্য করে, আমার ছেলে মেয়ে দুজনকেই বললে অনেকটাই হেল্প করে দেয়, ওরা করে না তা নয়। তো যাই হোক, এই জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে সন্ধে হয়ে গেলে রায়ানকে বলেছিলাম রায়ান সন্ধে দিয়ে দে, রায়ান সন্ধে দিয়ে দিয়েছিল। আমি দেখো আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি খুবই মানে খুব ইরিটেশন নিয়েই কাজ করছিলাম, করতে হবে তাই করছিলাম, কিছু করার নেই। ওই যে দুই ভাই বোন আমার সাথে সাথে জামা কাপড়গুলো নিয়ে নিয়ে রাখছিল। মাই আবার বলল যে মা তোমার এত মাথা ব্যথা করছে, তাহলে একটু দুধ চা করি, একটু দুধ চা খাও, একটু দুধ চা খেলে তোমার হয়তো একটু ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে অল্প মিষ্টি দিয়ে কর, এখন দুধ চাটাও খেতে ইচ্ছে করে না, কারণ আমি মিষ্টিটা একেবারেই তো খাওয়া ছেড়ে দিয়েছি। তো মিষ্টি বেশি পড়ে গেলে দুধ চা তখন আর খেতে ভালো লাগে না। দুধ চাটা খেতে ভালো লাগে, মিষ্টি ছাড়াও একেবারে খেতে ভালো লাগে না, আবার বেশি মিষ্টি হলেও খেতে পারি না এখন আর, এটাই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক আমি বললাম ঠিক আছে ঠাকুরের যে বাতাসা আছে সেই বাতাসা দিয়ে অল্প করে কর। আর এদিকে সেন্টার টেবিলটা সরিয়ে ওর বাবা আর রায়ান শুয়েছিল কার্পেটের ওপরে, সেন্টার টেবিলটা জায়গায় এনে দিল। আর এদিকে আমি ওখানে বসেই ছিলাম। মাম বললো তাহলে আমি একটু চা করি, বললাম শুধু শুধু তো চা খেতে পারবো না, আমি বিস্কিটের খুব একটা ভক্ত নই। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিই, কিছু না চানাচুর ফানাচুর কিছু না, শুধু সর্ষের তেল আর মুড়ি। তো ওই সর্ষের তেল আর মুড়ি দিয়ে মেখে একটু চা দিয়ে খেয়েছিলাম। আর ওইদিকে লঙ্কা টঙ্কাগুলো সকালবেলায় দিদি ধুয়ে রেখে গেছিলো, ওগুলোকে আমি গুছিয়ে দিলাম। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা কিভাবে কি করে গ্যাসের সামনে। তো মেয়ে বলছিল মা আমি করে নিতে পারবো, তুমি যাও তোমাকে লাগবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তারপর আবার কী দেখেছে আমাকে বললো মা দেখো তো এটা কী। তো অনেক সময় থাকে না ঠাকুরের ফুল টুল চলে আসে পড়া প্রসাদের সাথে, বা তুলসী পাতা ওরকমই কিছু একটা পেয়েছিল, ওটা আবার তুলে আমি ফেলে দিলাম। আর আমি ওইদিকে ওই যে মুড়িটা ছিল একটু মুড়ি মেখে নিলাম অল্প করে, তো সবাই দুমুট মুড়ি খেলাম। রায়নেরও বলছিল খিদে খিদে পেয়েছে, সবাই ওই দুমুট মুড়ি আর ওই দুধ চা খেয়েছিলাম। দুধ চা বাম এই করে 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 গোটাটা সন্ধে আমি মাথার যন্ত্রণাটাকে বাড়াবাড়ি হওয়ার থেকে একটু আটকাতে পেরেছিলাম। নাহলে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে এরকমও হয় আমি নিচে শুয়ে পাঠা কাটার মতো দাপড়াতে থাকি, কিন্তু আমার মাথার যন্ত্রণা কমার কোনো সুরাহা খুঁজে আমি পাই না। উফ কত বলবো আর বলো, কত বলবো। তো যাই হোক ওদিকে আমি দেখো মুড়ি নিচ্ছিলাম, রায়ানকে বলছিলাম দেখ রায়ান আমি একেবারে মাখছি, তুই দুগাল মুড়ি বেশিই খেয়ে নিস, তোর তো খিদে পেয়েছে। তা আমি আবার খেয়ে দেখলাম, রায়ান বললো ঠিক আছে, আমি আবার একটু খেয়ে দেখলাম নুন লাগবে কি না। তো দেখলাম যে না সব ঠিকঠাকই আছে, নুন টুন আর লাগবে না। তো মেয়ে আমার চাটা এখন বেশ ভালোই করে, মিষ্টি কম দিয়ে সুন্দর করে দুধ বেশি করে চা পাতা দিয়ে ফুটিয়ে চাটা বেশ ভালোই করে। আর ওইদিকে রায়ানের পড়া ছিল সন্ধেবেলা, তাই স্যারের জন্য 1 কাপ চা মাম রেডি করে নিল, আর স্যারের জন্য রেখে দিলাম, স্যার তখনও এসে পৌঁছয়নি। আর এদিকে আমরা মুড়ি খাচ্ছিলাম, মাম এদিকে কাপগুলো নিয়ে আসছে, এই কাপগুলো সেদিন কেনা হয়েছিল, কারণ পুরোনো কাপগুলো আমাদের সবই ভেঙে গেছিলো, তার জন্য কিনতে হয়েছিল কাপ। এরপরে রায়ানও একটু পরে পড়তে চলে যাবে মুড়ি টুড়ি খেয়ে। তারপরে আমি বসেই ছিলাম, কারণ না আমার মাথা যন্ত্রণা করলে আমার টিভি দেখা খেলা মানে
মোবাইল দেখা, খেলা মোবাইলে, এগুলো তখন কিছুই মানে পারি না আমি। অ্যাকচুয়ালি মাথা ব্যথা হলে চোখে আমি কোনো রকম কোনো স্ট্রেংথ দিতেই পারি না। তো মুড়িটা খাচ্ছিলাম, আমার মুখ দেখে বুঝতেই পারছি আমি ভীষণভাবে বিধ্বস্ত, মানে আমি আর পারছিলাম না, এত জোর মাথার যন্ত্রণা করছিল। শুধুমাত্র ওই বাম, একটু পরপর বামের গন্ধ শুকছি, বাম লাগাচ্ছি, ওই করে 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 আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, এবার অনেক দিন পরই মাথাটা ধরলো। মাঝখানে মাথা ধরেছিল, সেই মাথা ধরা আমার ছেলেমেয়ের টিপে দেওয়া বাম লাগানোতেই কমে গেছিলো, কিন্তু এবারের বাড়াবাড়িটা আর কমাতে পারিনি। এই চা খাওয়ার পর আমি মোটামুটি সারাটা সন্ধে শুয়ে বাম লাগিয়ে কাটিয়ে দিয়েছিলাম। ছেলের পড়া হয়ে যাওয়ার পর ছেলে একটু টিপে দিয়েছিল, মেয়ের পড়া হয়ে যাওয়ার পর মেয়ে একটু টিপে দিয়েছিল। আমি দেখতেই পাচ্ছ শুয়েই ছিলাম। রায়ান ওইদিকে চেয়ারে বসে বসে পড়া হয়ে যাওয়ার পর একটু টিভি দেখছিল, আর এদিকে ভাত বেড়ে নিয়েছে। মেয়েই সব করেছে, আমি কিচ্ছু করিনি সেদিন, করার মতো আমার পরিস্থিতি ছিল না। সেদিন ছিল বোয়াল মাছের চচ্চড়ি আর মুড়ি ঘন্ট দিয়ে ভাত। আজকের দিনটা এভাবেই কাটলো। টাটা।